আমাদের ভালো থাকতে যেরকম আমাদের হার্টকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ঠিক তেমনি আমাদের জমির স্বাস্থ্য ভালো রাখার জন্য তার তার হাড়টাকে ভালো রাখতে হবে। এই হাড় বলতে কি বোঝায়? জমিতে জৈব পদার্থের উপাদান। জমিতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিতে হবে এবং জৈব সার বেশি ব্যবহার করতে হবে, কারণ জৈব সারটা জমিতে ব্যবহার করলে তার হাড়টা ভালো থাকবে, জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়বে। লিমাস ড্রিম এগ্রো, সোনার মাটিতে স্বপ্ন ফালাই। প্রিয় দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নিখাদ অ্যাগ্রো ভিলেজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মাটির উর্বরতা বৃদ্ধি, ফসলের গুণগত মান এবং উৎপাদন বৃদ্ধির জন্য জৈব সারের কিন্তু কোনো বিকল্প নাই। আর যে কারণে আমাদের দেশের কৃষকরা সেই আদিকাল থেকে জৈব উপাদান হিসেবে জমিতে গোবর সার প্রয়োগ করে আসছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে যেহেতু কৃষিতে আমাদের নতুন নতুন প্রযুক্তি যোগ হচ্ছে, সুতরাং এই জৈব উপাদানের ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন কিছু প্রযুক্তি আমাদের কৃষিতে অ্যাড হয়েছে। আর সেটা হলো উন্নত মানের জৈব সার। উন্নত মানের জৈব সার ব্যবহার করার ফলে কৃষকরা অনেক বেশি ফসল উৎপাদন করতে পারছে বিধায় এই জৈব সারের চাহিদা কিন্তু আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই চাহিদাকে লক্ষ্য করে আমাদের দেশের তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা এই জৈব সার উৎপাদনের দিকে ঝুঁকে পড়ছেন। পুরুষ উদ্যোক্তার পাশাপাশি আমাদের দেশের নারী উদ্যোক্তাও কিন্তু এই ক্ষেত্রে কিছু মাত্রই কিন্তু পিছিয়ে নেই, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তারাই কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। দর্শক বন্ধুগণ, আজকে আমরা যে জায়গাটায় এসেছি তিনিও একজন জৈব কৃষি উদ্যোক্তা এবং তিনি একজন নারী উদ্যোক্তা। তার নাম হলো তাসলিমা নাজমি লিমা। তিনি 2022 সালে তার জৈব সার কারখানার যাত্রা শুরু করেন এবং বর্তমানে তার খামারে প্রায় 30 টনের মতো সার প্রোডাকশন করছেন এবং তার খামারে 10 থেকে 12 জন লোকের কর্মসংস্থান হয়েছে। তবে যে বিষয়টা সবচেয়ে আশ্চর্যজনক সেটা হলো তিনি কিন্তু তার নিজের গহনা বন্ধকির 1 লক্ষ টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেছিলেন এবং আজকে তার যে ব্যবসার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কী অবস্থায় আছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকার মেয়ে লিমা, পুরো নাম তাসলিমা নাজমি লিমা। স্বপ্ন ছিল দেশের কৃষি সেক্টরে চাকরি করবেন। এজন্য তিনি এগ্রিকালচারে ডিপ্লোমা কমপ্লিট করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরির জন্য চেষ্টাও করেছেন। তবে চাকরির পরীক্ষা দেওয়ার সময় তার মনে হয় চাকরি করলে তো অন্যের দাসত্ব মেনে কাজ করতে হবে, আর চাকরি করলে তিনি যে স্বপ্ন দেখতেন গ্রামীণ নারীদের আত্ম উন্নয়নে কাজ করা, সেটা তো করতে পারবেন না। তার স্বপ্ন যে গ্রামের অবহেলিত নারীদের উন্নয়নে কাজ করা, তাই তিনি চাকরির আশা ছেড়ে দেন এবং নারীর স্বপ্ন বাস্তবায়নের জন্য গড়ে তোলেন লিমাস ড্রিম এগ্রো নামের এই প্রতিষ্ঠান। আসলে আমার এগ্রিকালচারে ডিপ্লোমা। প্রথমত তো আমাদের ইচ্ছা থাকে যে আমরা উপসহকারী চাকরি করব। তো সেখান থেকে দেখা যায় যে আমি একবার চাকরির পরীক্ষা দিতে যাই ট্রেনে করে, যেহেতু আমি বাস জার্নি করতে পারি না আমার বাবার সঙ্গে। তখন আমার ছোট বাচ্চা ছিল, কিন্তু সেদিন পরীক্ষার কারণে এত যাত্রী ছিল, কোনো সিট ছিল না। আমি আমার বাচ্চাকে ট্রেনের ফ্লোরে শোয়ায় দিয়ে পেপার পেরে তার উপরে শুয়েছিল। অনেক লোকজন দেখে আমার বাচ্চার উপর দিয়ে যায় আসে। তারপর যখন আমি পরীক্ষাটা দিয়ে আসি, দেখা যায় যে ওই সময় আমার হয় না। এরপরে আমি কখনোই আর চাকরির চেষ্টা করিনি, কিন্তু সব সময় মনে হয়েছে যে না, আমাকে কিছু একটা করতে হবে। কারণ নারীরা যতই বাসায় পরিশ্রম করে না কেন, তাদের যদি নিজস্ব ইনকাম না থাকে তাহলে সে হয়তো সেভাবে কোনো মূল্য পায় না। তো প্রথমত আগে আমি 2100 টাকা দিয়ে 3 পিসের ব্যবসা শুরু করি। ইসলামপুর থেকে 3টা 3 পিস নিয়ে আসি, সেটা বিক্রি করি। তো দেখি যে না, ভালো 3টা 3 পিস বিক্রি করে আমার ভালো লাভ হয়। তো তারপরে হয়তো সেখান থেকে আরেকটু নিয়ে আসি। এরকম করে এটা হচ্ছে 2021 সালে বেড়ে বেড়ে আমার প্রায় 50,000 টাকার মতো হয়ে যায়। তো তখন মনে হয় যে আসলে আমি এটা দিয়ে তো ভালো কিছু করতে পারবো না, আমাকে ভালো কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। আর এটা তো এখন সবাই করে। তো সেখান থেকে মনে হলো যে আসলে আমি কৃষি সেক্টরে হয়তো বা ভালো কিছু করতে পারবো। তারপর দেখা যায়, চিন্তা করি যে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করব। তো তারপরে দেখা যায় আমার কিছু গহনা ছিল, তখন ফ্যামিলি থেকেও কেউ সাপোর্ট দিত না। আমি শুধু বারবার বলতাম যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, যে হয়তো আমি ভালো কিছু করব, আমাকে একটু সুযোগ দাও, আমি দেখো আমি কি করি। তো তারপরে আমার
কিছু গহনা থাকে, সেগুলো আমি বন্ধক রাখি, এবং এদিকে 50,000 টাকা থাকে। এই নিয়ে আমি 22 সালে ভার্মি কম্পোস্টের যাত্রা শুরু করি। 23 সালে এসে দেখা যায় যে আমি হলো একটা এনজিও থেকে 1.5 লক্ষ টাকা লোন নিয়ে সেটা নিয়ে আর একটু বড় করি। তারপর যুব উন্নয়নে 3 মাসের একটা ট্রেনিং করি। করার পর দেখা যায় যুব উন্নয়ন থেকে আমাকে 60,000 টাকা লোন দেয়। তারপরে তার 2-3 মাস পরে আমার এনআরবিসি ব্যাংক থেকে আমাকে 2 লক্ষ টাকা দেয়। সেখান থেকে আমার আসলে বাণিজ্যিকভাবে কাজ শুরু। কাজ করতে করতে এখন হয়তো খুব মানে ভালোভাবে সফলভাবে কাজ করছি। আমি এই বছরে 2024 সালে বগুড়া জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার পেয়েছি যুব উন্নয়ন থেকে, এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা পুরস্কারও পেয়েছি। আমরা পূর্বপুরুষ থেকে যে জমিটা ব্যবহার করছি, দেখা যায় এক একজনের পর এক একজন ব্যবহার করে সেই জমিটা আজও যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে কিন্তু জমিটার ব্যবহার কিন্তু ঠিকই চলছে। তো আমরা এখন আমাদের দেশের লোকজন, কৃষকেরা আসলে জৈব সার সম্পর্কে তারা সেরকম বোঝে না, জানে না। তারা মনে করে রাসায়নিক সার দিলে ভালো কিছু হবে, কিন্তু এদিকে যে আমরা মাটির স্বাস্থ্যটা নষ্ট করে ফেলছি, এটা তাদের মাথায় কোনোভাবে আসে না। তো সেখান থেকে চেষ্টা করছি তাদেরকে জানানোর জন্য জৈব সারটা কি, বা আমাদের যেরকম হার্ড আছে মাটিরও সেরকম হার্ড আছে, এটা তাদেরকে বোঝানোর জন্য এটা নিয়ে কাজ করছি। কারণ জমিতে জৈব পদার্থের পরিমাণ 5% থাকতে হয়, সেখানে 1%-এর নিচে চলে আসছে। তো সেখান থেকে আমরা ওই মাটিটা থেকে কেমনে ভালো কিছু আশা করি। আর রাসায়নিক সার দিয়ে যখন আমরা যে সবজি বা যে ফসলগুলো পাচ্ছি, এটা আমাদের জন্য তো অনেক ক্ষতিকর। আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদের দেখা যায় যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ রোগ বালাই লেগেই আছে। তো আমাদের এই দিকে ভালো হতে গেলে আগে আমার মাটির স্বাস্থ্যটা ঠিক করতে হবে, রাসায়নিক সারের ব্যবহারটা কমায় আনতে হবে। তো সেখান থেকে চিন্তা ভাবনা আসে যে হয়তো জৈব সারটা নিয়ে কাজ করলে হয়তো মাটির স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আমার জায়গা থেকে আমি কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে এখন কি পরিমাণ সার প্রোডাকশন হচ্ছে? আমার এখানে প্রতি মাসে 30 টন প্লাস সার উৎপাদন হয়। আর আমি বাইরে আমার কিছু উদ্যোক্তা তৈরি করা আছে, কারণ আমি উদ্যোক্তা উন্নয়নেরও কাজ করে থাকি। তারা দেখা যায় যে অনেক উদ্যোক্তাই তো তৈরি হয়, অনেকে তৈরি করে কিন্তু তাদের তো মার্কেটিং কেউ দিতে পারে না। তো আমি চেষ্টা করছি তাদেরকে মার্কেটিংটা দেওয়ার জন্য। মানে আপনি তাদের কাছ থেকে সার প্রোডাকশন করেন, সেটা আপনি নিজেও মার্কেট করছেন? হ্যাঁ, আমি সেটা মার্কেট করছি। ওরা শুধু প্রোডাকশন করছে, আমি কিনে এনে বিক্রি করি। আর এটা কি রকম রেটে বিক্রি করেন সারটা? আমারটা দেখা যায় যে হচ্ছে পাইকারি থাকে 10 থেকে 10.5, আর খুচরা থাকে 12 টাকার উপরে। আমি এখানে 3 বছর হলে কাজ করি লিমা আন্টির মানে এই কারখানায়। আমি এখানে কাজ করে অনেক কিছু আয় উন্নতি করছি, এবং আমার একটা মেয়ে আছে, তাকে প্রাইভেট পড়ান এবং শিক্ষিত করা, এবং আমি একটা ছাগল কিনছি এবং ঘর বাড়ি ঠিক করছি, এবং মনে করেন যে আরও কিছু টাকা মনে করেন যে বিমা খুলছি। এই রকম মেলা কিছু আমি ওপর দিকে আল্লাহর রহমতে এই লিমা আন্টির এই কারখানায় কাজ করে অনেক আয় উন্নতি মানে বাড়তি করছি। আমি এই সার এর আগে লাওয়ার আগে যে সারটা আসলো সেই সার আমি লেইনি। এই সার লাওয়ার পরে অনেকগুলো উপকার হবে, জমির ফলাফল বেশি হবে। আমার মেয়ে মোসাম্মদ তাসলিমা নাজমি লিমা, উনি একজন কৃষিতে লেখাপড়া করে উনি চেয়েছিলেন যে এই দেশের কৃষক যারা আছে অবহেলিত, এই অবহেলিত কৃষকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কৃষক যাতে অল্প খরচে বেশি উৎপাদন করতে পারে, সেই কাজটা যেন সে করে। এই বিষয়ে মেয়ে আমার সাথে পরামর্শ করে। প্রথম অবস্থায় অনেক প্রতিকূল পেরিয়ে বর্তমানে ইনশাল্লাহ সে এখন ভালো একটা জায়গায় গেছেন। আমি দোয়া করি সে যেন আরও ভালো ভালো কিছু করে এই দেশের এবং জাতির জন্য যেন কিছু করতে পারে, এটা আমার প্রত্যাশা। লিমা আপু, আপনার এখানে আমি দেখলাম যে আপনি এখানে ক্যারেটে সার প্রোডাকশন করছেন, আপনার চেম্বারে প্রোডাকশন করছেন, আবার পাশে রিংয়ে আপনি কেঁচো সার প্রোডাকশন করছেন।
তো এই তিনটা প্রযুক্তির ভিতরে কোন প্রযুক্তিটা আপনার কাছে সবচেয়ে সুইটেবল মনে হয়েছে? আসলে মোটামুটি ভাবে তিনটা ভালো, কিন্তু সবচেয়ে ভালো মনে হয়েছে ক্যারেট পদ্ধতি। ক্যারেটটা ভালো। হ্যাঁ, এখানে দেখা যায় যে মানে কাঁচামালটা উঠানো সহজ হয়, নিয়ে আসা সহজ হয়, আচ্ছা। আবার একটার পর একটা স্তরে স্তরে রাখা যায়। আবার দেখা যায় ক্যারেটের চারপাশে যে ছিদ্র থাকার কারণে অক্সিজেন সরবরাহটা সঠিকভাবে হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয়। এই ক্যারেট একটা করে ক্যারেট আপনার কতবার এই সার প্রোডাকশন করা যায়? এটা তো প্লাস্টিক জিনিস, এটা কি আমি নষ্ট তো- হয় না? না, নষ্ট এই পর্যন্ত তো আমার মোটামুটি ভাবে হয় নাই, তারপরেও হয়তো হয়ে যেতে পারে। তো এটা তো হবেই, তাই আচ্ছা, না? আচ্ছা। এটা কাজ করতে গেলে কিছু হ্যাঁ, নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, কিন্তু আসলে সবকিছুর চেয়ে মনে হয় এটাই ভালো। ক্যারেটটাই হ্যাঁ, আপনার কাছে ভালো ক্যারেটটাই মনে ভালো, হয়। কম জায়গায় বেশি উৎপাদন করতে পারবে। বা অনেকে দেখা যাবে যে ঘর করতে পারছে না, জি, তো জি। দেখা যায় যে যদি উনি কিছু ক্যারেট কিনতো, একটা ছাউনির নিচেও যদি সে রাখে, হ্যাঁ, দেখা যাবে সেখানেও করতে পারবে। ক্যারেটে কি রকম কেঁচো আছে? আসলে কেঁচোটা নির্ভর করে আপনার সার আপনি কি কতটা নেবেন। আপনি যদি বেশি কেঁচো দেন তাহলে হয়তো দ্রুত সারটা আসবে, আর যদি কম হয় একটু সময় বেশি লাগে। তারপরেও আমি দেখা যায় 22 কেজিতে 350 থেকে 400 গ্রাম কেঁচো দিয়ে থাকি। সময় কি রকম লাগে ক্যারেটে আপনার? ক্যারেটে আসলে সময় দেখা যায় 25 থেকে 30 দিনের মধ্যে সার হয়ে যায়। এখানে টোটাল ক্যারেটের সংখ্যা কত? আমাদের ক্যারেট আমরা কিনেছিলাম 710টা। 710টা ক্যারেট এখানে আছে। হ্যাঁ, 710টা ক্যারেট আছে, 34টা চেম্বার আছে, 10টা রিং আছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের এই কবিতার লাইনটাকে স্মরণ করে আমাদের দেশের নারী উদ্যোক্তা কিন্তু অনেক দূর এগিয়ে চলেছেন, এবং তারা সেই আদিকাল থেকেই বিভিন্ন পেশায় তারা যেভাবে যুক্ত ছিলেন, সেই যুক্ত থাকার মানে বিষয়টা কিন্তু এখন তারা অনেক আপগ্রেড পজিশনে নিয়ে এসেছেন। এই যে আজকে আমরা যে উদ্যোগটা দেখলাম, এই উদ্যোগ হলো লিমাস ড্রিম এগ্রো নামে যে প্রতিষ্ঠানটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখলাম, সেই লিমা কিন্তু তার গহনা বিক্রির 1 লক্ষ টাকা দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান তিনি শুরু করেছিলেন। আজকে তিনি তার প্রতিষ্ঠানে প্রতি মাসে 30 থেকে 40 টন সার বিক্রি করছেন, এবং এই জায়গায় থেকে তিনি যে ইনকাম করছেন, সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বীভাবে তিনি চলাফেরা করতে পারছেন, তার সংসারের কাজে ব্যয় করছেন, ছেলে মেয়ের পড়াশোনার কাজে এই টাকা ব্যয় করছেন। তো আমাদের দেশের আপামর জনসাধারণের অর্ধেক যেহেতু নারী, এই নারী সমাজ যদি এই লিমা আপুর মতো যদি তাদের পেশাগত দক্ষতা অর্জন করে সেটাকে যদি কাজে লাগিয়ে তারা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের দেশের কৃষি বলেন আর যে কোনো সেক্টরই বলেন, সেটা কিন্তু সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাইতে খুব বেশি দিন সময় লাগবে না। যেহেতু জৈব উপাদান হলো মাটির প্রাণ, সুতরাং মাটিতে জৈব উপাদানের যে ঘাটতি, সেটা তো আমাদেরকে পূরণ করতেই হবে। সেই পূরণ করতে গিয়ে যদি আমাদের দেশের নারী সমাজকে যদি আমরা এই কাজে যদি উদ্বুদ্ধ করতে পারি এবং তাদেরকে যদি এই কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের যে জৈব কৃষি, সেই জৈব কৃষি অনেক দূর এগিয়ে যাবে। তো দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।